বহু বছর পর স্কুল জীবনের সবচেয়ে প্রিয় বান্ধবী বিদিশার সাথে কথা বলে শ্রাবণী মোবাইলটা রাখলো টেবিলে। প্রায় 20 বছর পর বিদিশার সাথে কথা বলে শ্রাবণীর মনটা বেশ প্রফুল্ল হয়ে উঠলেও শুনতে পাচ্ছে শাশুড়ি সুলেখা দেবীর গজগজানি। বুড়ি বয়সে আদিক্ষেতা দেখে আর বাঁচিনে। ঘরে সমস্ত কাজ ফেলে বান্ধবীর সাথে ফোনে গল্প হচ্ছে মহারানীর। শ্রাবণীর এগুলো এখন গা সওয়া হয়ে গেছে। বিবাহিত জীবনে 20টা বছর এই 40টা শুনেই তো কেটে গেল। বিয়ের পর থেকে এই সংসারের জন্য কি না করেছে সে। নিজের শরীরের ঘাম এবং রক্তবিন্দুর শেষ কণাটা নিংড়ে দিয়েও এতটুকু ভালোবাসা কুড়োতে পারেনি সংসারের মানুষগুলোর কাছ থেকে। আর শ্রদ্ধা ও সম্মানের কথা উল্লেখ না করাই ভালো। যে মানুষটার হাত ধরে এই ঘরে, এই সংসারে প্রথম প্রবেশ, একজন মানুষ হিসেবে সবার কাছে অত্যন্ত ভালো এবং অমায়িক হিসেবে তিনি সুপরিচিত। প্রত্যেকে এক বাক্যে স্বীকার করবে, অভিনববাবুর মতো মানুষই হয় না। নিজের স্বামীর এই ভালো মানুষ হওয়ার এই গোপন মন্ত্রটা অর্ধাঙ্গিনী হিসেবে জানে একমাত্র শ্রাবণী। বিয়ের পর থেকেই তিনি 3টে মন্ত্রে দীক্ষিত। অবশ্য অভিনববাবুর ক্ষেত্রে মন্ত্রটা একটু অন্যরকম। সংসারে ঘটে যাওয়া সব অন্যায় দেখেও কিছু দেখব না, কিছু শুনবো না, কিছু বলবো না, এই 3 মন্ত্র জপে দিব্য নির্বিকার চিত্তে বিবাহিত জীবনের 20টা বছর কাটিয়ে দিলেন। এত কিছুর পরেও এতগুলো বছর শুধু নিজের ছেলেটার মুখের দিকে চেয়ে কাটিয়ে দিয়েছে শ্রাবণী। শ্বশুর শাশুড়ির সমস্ত দুর্ব্যবহার মুখ বুজে সহ্য করেও এই সংসারকে ভাঙতে দেয়নি, ছেলের সুস্থ মানসিক বিকাশের কথা ভেবে। ছেলেটাকে শুধু বড় করাই নয়, তাকে এখন মানুষের মতো মানুষ করে তোলাই ছিল ওর একমাত্র উদ্দেশ্য। সেই ছোট্ট থেকেই মা হিসেবে ছেলের লেখাপড়া, আদর যত্ন, কোনো কর্তব্যেই ত্রুটি নেই শ্রাবণীর। মায়ের তত্ত্বাবধানে ঋজু হয়ে উঠেছে, লেখাপড়ায় ভীষণ ভালো এবং খুবই মেধাবী। কিন্তু এরপরেও একমাত্র নাতির বিন্দুমাত্র ত্রুটি দেখলেই কথা শোনাতে ছাড়েন না সুলেখা দেবী শ্রাবণীকে। ছেলে লেখাপড়ায় ভালো ফলাফল করলে তারা সগর্বে বলে বেড়ান, কোন বংশের ছেলে দেখতে হবে তো, রিজু আমাদের নাতি, আমাদের রক্ত বইছে ওর শিরায় শিরায়। কিন্তু ছেলে কোনো অন্যায় করলেই তখন তার দায়টা গিয়ে পড়ে শ্রাবণীর ওপর। মুখ বেঁকিয়ে নাতির সামনে সুলেখা দেবী আক্ষেপ করেন, মায়ের শিক্ষা, মায়ের রক্ত যাবে কোথায়? উনার ক্ষমতা থাকলে নাতির শরীর থেকে শ্রাবণীর রক্তটাই ছেঁটে ফেলে। মা হয়ে নিজের ছেলের জীবনে এক গামলা দুধে একটুখানি চোনার মতোই অপ্রয়োজনীয় শ্রাবণী। নাতিকে কোলে বসিয়ে অনন্তবাবু প্রায়ই বলেন, তুমি আমাদের বংশের ছেলে, বুঝেছ রিজু? তোমার শরীরে আমাদের রক্ত বইছে, তুমি আমাদের মতো হবে। সবই কর্ণদয় সার্থক করে শুনতে পায় শ্রাবণী। কোন বিশুদ্ধিকরণ যন্ত্র দিয়ে তাদের বংশের রক্ত পরিশুদ্ধ করা হয়েছে সে নিয়ে কৌতূহল থাকলেও প্রতিবাদ করার ক্ষমতা শ্রাবণীর একেবারেই নেই। ভীষণ স্বল্পভাষী, শান্ত প্রকৃতির, শান্তিপ্রিয় মেয়ে। মনে মনে ভগবানকে শুধুই দোষারোপ করে, মুখে প্রতিবাদের ভাষা যখন দাওনি, শ্রবণেন্দ্রিয়টাও অক্ষম করলেই তো পারতে। যাই হোক, শ্রাবণীর প্রার্থনায় খুশি হয়ে দীর্ঘ 20 বছরে ওর শ্রবণেন্দ্রিয় বিকল না হলেও এই সব কথা উপেক্ষা করার মতো মনোবল ভগবান ওকে আশীর্বাদ স্বরূপ প্রদান করেছেন। সুলেখা দেবীর গঞ্জনা শুনেও ছেলের পড়ার টেবিলে ফোনটা রেখে ঘর থেকে বেরোতে যাবে, পিছন থেকে ডাকলো রিজু। একটু সন্নিগ্ধ হয়ে ছেলে জিজ্ঞেস করলো, তোমায় কে ফোন করেছিল মা? কখনো সেভাবে কেউ তো তোমায় ফোন টোন করে না।
শ্রাবণী উৎফুল্ল হয়ে জবাব দিল, আমার স্কুল জীবনের আমার এক প্রিয় বান্ধবী বিদিশা। জানিস রিজু, স্কুলে সবসময় আমরা একসাথে থাকতাম, একসাথে টিফিন ভাগ করে খেতাম। আজ কত বছর বাদে ওর গলাটা শুনলাম। উনি কি করেন? তোমার ওই মাসি কলেজের একজন অধ্যাপিকা। এত বছর বাদেও তোমার ওই বান্ধবী তোমায় মনে রেখেছে। তুমি তো লেখাপড়াতেও বিশেষ ভালো না, উনার মতো সম্মানীয় কোনো চাকরিও তো তুমি করো না। অতি সাধারণ একজন হাউসওয়াইফ। তোমার মতো একজন সাধারণ মানুষকে এত বছর বাদে কারো মনে রাখার মতো কোনো প্রয়োজন নেই মা। মানুষ মনে রাখে কাকে? যারা লেখাপড়ায় মেধাবী, ভীষণ ভালো চাকরি করে, জীবনে সম্মানের সাথে সুপ্রতিষ্ঠিত, তাদের। তোমার মতো একজন তুচ্ছ মানুষ কারো কাছে মনে রাখার যোগ্য বলেই তো আমার মনে হয় না। কি করে উনি একজন কলেজের অধ্যাপিকা হয়ে তোমার মতো এক বান্ধবীকে মনে রাখলেন? কিছুটা বিদ্রুপাত্মক হেসে রিজু কথাগুলো মাকে বলল। 17 বছরের মেধাবী ছেলের মুখে কথাটি শুনে স্তম্ভিত হলো শ্রাবণী। মুখের হাসি মিলিয়ে গেল নিমেষে। মনের প্রফুল্লতা যেন নিঃশব্দে বদলে গেল একরাশ জমাট শ্বাসরোধ করা বেদনায়। বেশ কিছুক্ষণ পর মানসিক কষ্টটা সামলে নিয়ে মৃদু হেসে বলল, আমার মতো একজন তুচ্ছ মানুষকে মনে রাখবার কারণ শুধু একটাই, ওই মাসির মধ্যে আজও বেঁচে রয়েছে মনুষ্যত্ব। ওর হৃদয়ে এখনো সজোর ভালোবাসা, আবেগ, এই সূক্ষ্ম অনুভূতিগুলো রয়েছে। শিক্ষার দম্ভ ওই মাসিকে ভালোবাসার সম্পর্ককে উপেক্ষা করতে, অসম্মান করতে শেখায়নি রিজু। আজ সারা দিন আর সেভাবে কাজে মন বসাতে পারল না শ্রাবণী। এতগুলো বছর যে ছেলের জন্য মুখ বুজে সব সহ্য করলো, এত কষ্ট, এত আত্মত্যাগ, আজ সেই ছেলের মুখে এই কথাগুলো ঠিক মেনে নিতে পারছে না মন থেকে। পরিচয়ে শ্রাবণী এ বাড়ির বউ হলেও সম্মান মর্যাদায় মায়ের স্থান যে ঠিক কোথায় বুঝে নিতে অসুবিধে হয়নি বুদ্ধিমান ছেলের। আজ সব কাজই কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, আর এই অমনোযোগের খেসারত দিতে হলো খাবার টেবিলে। আজ সব রান্নাই হয়েছে বিস্বাদ। এই অপরাধের নিরিখে খাবার টেবিলে যে কী ঝড় বয়ে গেল তা সহজেই অনুমেয়। শ্রাবণী শুধু অবাক হয়ে দেখল ছেলে আর স্বামী বিনা প্রতিবাদে দিব্যি মেনে নিল সব কিছুই, যেন শ্রাবণী প্রতিদিনই এমনটাই করে থাকে। এর মধ্যে রিজুর আবার সরস মন্তব্য, মায়ের কোনো কাজেই পারফেকশননেস নেই, একেবারেই ডিসগাস্টিং। সুলেখা দেবী নাতির কথায় সায় দিয়ে বললেন, তোর মা তো বরাবরই এরকম, সাধে কি আর রেগে যায়? সবার সব কথা শুনে শ্রাবণী আবার মৃদু হেসে অভিনববাবুর দিকে ফিরে বললেন, সবাই এতক্ষণ এত মন্তব্য করলো, আমার আজকের এই অপরাধে তোমার কোনো বক্তব্য নেই? অভিনববাবু কোনো প্রত্যুত্তর না দিয়ে স্ত্রীর দিকে চোখের জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে চেয়ার ছেড়ে উঠে পড়লেন। রবিবারের দুপুরে সবাই যখন খাওয়া দাওয়ার পর ভাত ঘুমে মগ্ন, ফ্রিজে খাবারগুলো ঢুকিয়ে রান্নাঘর পরিষ্কার করে শ্রাবণী বসল একটা গল্পের বই নিয়ে। বেশ জমে উঠেছে গল্পটা। রসভঙ্গের মতো হঠাৎই বেজে উঠল কলিং বেল। দরজা খুলে দেখল অনিমেষ মুখার্জি এবং তার স্ত্রী রুমেলা মুখার্জি দাঁড়িয়ে আছে বাইরে। তাড়াতাড়ি তাদের ঘরে এনে বসালো শ্রাবণী। অত্যন্ত ধনী এবং নিঃসন্তান এই দম্পতির পাড়ায় সুনাম এবং সম্মান দুইই রয়েছে। নিজেদের অর্থে অনাথালয় তৈরি করেছেন। অনেক অনাথ শিশু আজ আশ্রয় পেয়েছে সেখানে। সেই অনাথালয়ের পরিচালনার জন্য আজ নিজেরাই বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করেন। শ্রাবণী যতটুকু পারে অর্থ দিয়ে সাহায্য করে প্রত্যেক মাসে। তা আপনাদের অনাথালয় এখন কেমন চলছে মাসিমা? হাসি মুখে প্রশ্ন করল শ্রাবণী। ভালোই,
তবে আমাদের এই বার্ধক্য এখন সব কিছুতেই বাধা হয়ে দাঁড়াচ্ছে জানো। শরীরটা সবসময় ভালো থাকছে না, আর শিশুগুলির প্রতি একটু অবহেলাই হচ্ছে। বেশ বুঝতে পারছি, রান্নার মেয়েটা বাচ্চাগুলোকে না দিয়ে অর্ধেক খাবার নিজেই চুরি করে নিয়ে বাড়ি নিয়ে যায়। শিশুগুলি প্রায়ই আধপেটা খেয়ে থাকছে। তাই ভাবছি এমন এক সুপারভাইজার রাখবো যে সব দিকই আন্তরিকভাবে দেখবে, সব কিছু সুষ্ঠুভাবে পরিচালনা করবে, আর শিশুগুলোও যেন নিজের প্রাপ্য থেকে বঞ্চিত না হয়, ওদের যেন কোনো কষ্ট না হয়। তোমার যদি এমন কেউ সন্ধানে থাকে তো আমায় একটু জানিও তো শ্রাবণী। অবশ্যই মাসিমা, নিশ্চয় জানাবো। একদিন সন্ধেবেলা ছেলের পড়ার ঘরে রিজুর গৃহশিক্ষককে চা দিতে ঢুকে শ্রাবণী শুনতে পেল ছেলে অঙ্ক ভুল করায় স্যার বেশ ক্ষুব্ধ হয়ে বকছে রিজুকে। মাথা নিচু করে বসে রয়েছে রিজু। তবে আর না দাঁড়িয়ে চায়ের কাপটা রেখে দরজা বন্ধ করে সেই মুহূর্তে বেরিয়ে এলো ঘর থেকে শ্রাবণী। স্যার চলে যাওয়ার পর আস্তে আস্তে আবার ঢুকলো ছেলের ঘরে। মাথায় স্নেহের হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি অঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে রিজু? স্যারের কাছে কি ঠিক করে বুঝতে পারছো না? তোমায় বলে কি হবে? তুমি ওসব বোঝো না জানো? যা জানো না তা নিয়ে কথা বলো না। আজকাল তুমি এভাবে আমার সাথে কথা বলো কেন রিজু? আমি তোমার মা। তোমার কাছে সম্মান পাওয়ার কি কোনো অধিকার নেই আমার? সব সময় কেন এভাবে তুমি আমায় অসম্মান করো? বাড়ির সবাই খারাপ ব্যবহার করলেও তোমার কাছ থেকে তো একটু ভালো ব্যবহার আশা করতেই পারি, কি তাই না? 100 বার অসম্মান করব। তুমি তোমার এখতিয়ারের বাইরে গিয়ে অবুঝের মতো যদি অশিক্ষিতের মতো প্রশ্ন করো তাহলে অসম্মান করবই। দাদু ঠাম এমনি এমনিই তোমাকে বকে না, তুমি কোনো কাজই ঠিক মতো করতে পারো না। আমার সব বন্ধুদের মায়েরা কিছু না কিছু জব করে, কত স্মার্ট, ইংরেজিতে কথা বলে, আর তুমি একজন স্বল্প শিক্ষিতা হাউসওয়াইফ। ওদের মায়েরা কেমন ইংরেজিতে কথা বলে, তুমি তো সেটাও পারো না। আমার বন্ধুদের কাছে তোমায় নিয়ে গর্ব করে কিছু বলবার নেই। মা হিসেবে তোমাকে আমার পরিচয় দিতেই লজ্জা করে। ছেলের কথাগুলো শুনে শ্রাবণীর মনে হচ্ছে যেন ও আর এই পৃথিবীতে নেই, কোনো মহাশূন্যে নিরুদ্দেশের পথে ভেসে যাচ্ছে। ছেলের মনে ওর প্রতি এত ঘৃণা, এত বছরে এত ভালোবাসা স্নেহের কি কোনোই মূল্য নেই? আজ পরিষ্কার বুঝতে পারছি রিজু এই বংশের ছেলে, এই বংশের যোগ্য উত্তরসূরি। দাদুর কথা সত্যি করে নাতি হয়ে উঠেছে আজ ঠিক তাদেরই মতন। মায়ের লজ্জাজনক রক্তটা শরীর থেকে হয়তো ছেলে নিজেই ছেঁটে বাদ দিয়ে দিয়েছে এখন। আর না দাঁড়িয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো শ্রাবণী। টেবিলে রাখা ফোনটা তুলে ফোন করলো রুমেলা দেবীকে। রুমেলা দেবী ফোনটা রিসিভ করতেই শ্রাবণী ভগ্ন কণ্ঠে থেমে থেমে বলল, আপনাদের অনাথালয়ের সুপারভাইজার আমি পেয়ে গেছি মাসিমা। পরের দিন সকালে ঘরে একেবারে হুলুস্থুলু কাণ্ড। রিজুর স্কুল বাস এসে ফিরে গেল, ঠিক সময় মতো তৈরি হতে পারেনি। স্ত্রী করা স্কুল ড্রেসটা আজ রেডি ছিল না হাতের কাছে। অভিনববাবুর অফিসে দেরি হয়ে যাচ্ছে, সকালের চা আর জলখাবার ঠিকমতো পৌঁছয়নি ডাইনিং টেবিলে। ঘুম থেকে উঠে অনন্তবাবুর খালি পেটে চিরতার জল খাওয়া হলো না, কেউ সেটা তৈরি করে রাখেনি আজ। সুলেখা দেবী সকালের ওষুধগুলো খেতেই ভুলে গেলেন, আজ তো কেউ সেটা সামনে এগিয়ে দেয়নি। সংসারের এত কাজ এক হাতে সামলানো সেই অপ্রয়োজনীয় অপদার্থ মানুষটিকে যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। সব কাজে লণ্ডভণ্ড করে ঘরে এক বিশৃঙ্খল অবস্থা। চারিদিকে সব জায়গায় ফোন করে শ্রাবণীর কোনো সন্ধান না পেয়ে পুলিশে খবর দিতে বাধ্য হলো অভিনববাবু। ঠিক সেই সময় অনেক খোঁজাখুঁজির পর শ্রাবণীর বইয়ের ভাঁজ থেকে রিজু খুঁজে পেল মায়ের চিঠিটা। শ্রাবণী লিখে গেছে, আজ শুধুমাত্র নিজের কথা ভেবেই এত বছর বাদে প্রথম একটা সিদ্ধান্ত নিলাম আমি। দুঃখ একটাই, সিদ্ধান্তটা নিতে বড় দেরি করে ফেললাম। জীবনের এতগুলো বছর খরচ করে নিজের সর্বস্ব দিয়েও
তোমাদের কারোরই মনের মতো হয়ে উঠতে পারলাম না এক মুহূর্তের জন্যও। এমনকি নিজের সন্তানের কাছেও হয়ে উঠতে পারিনি যোগ্য মা। সীতার অগ্নি পরীক্ষার মতো জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের অগ্নি পরীক্ষা দিয়ে যেতে হয়, কখনো মেয়ে হয়ে, কখনো স্ত্রী হয়ে, কখনো বাড়ির বউ হয়ে, আবার কখনো মা হয়ে। এই অগ্নি পরীক্ষা দিতে দিতে আজ সত্যিই আমি ক্লান্ত। তাই এই অপ্রিয় মানুষটার অবাঞ্ছিত বোঝা বহন করার হাত থেকে চিরতরে মুক্তি দিতেই বেরিয়ে পড়লাম আজ। বাড়ি ছেড়ে এমন এক জায়গায় নিজের ঠিকানা খুঁজে নিতে, যেখানে আমার মানুষ হিসেবে প্রয়োজন আছে, যেখানে অন্যের পরিচয়ের ভারে মাথা গুঁজে নয়, নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাঁচবার অধিকার আছে। জীবনের শেষ অধ্যায়ে এমন অসহায় অনাথ শিশুদের মা হয়ে বাঁচতে চাই, যাদের মাতৃত্বের শূন্য ভাঁড়ারে একটু শূন্য ভালোবাসা, একটু স্নেহের আকুতি আছে। আমার মতো অযোগ্য, স্বল্প শিক্ষিতা, অবাঞ্ছিত মাকে যারা সরল মনে শুধু মা বলেই ভালোবাসবে, আঁকড়ে ধরবে। অল্পেতেই যাদের মনে প্রাপ্তির আনন্দ আছে, তাদের হৃদয় নিঃসৃত নিষ্পাপ মা ডাকে হয়তো শান্তি খুঁজে পাবো আমিও। আমার সেই শান্তির ঠিকানাটা এত দিনে খুঁজে পেয়েছি আমি। তাই আর খুঁজবার চেষ্টা করো না আমায়। জানোই তো, যে মানুষ স্বেচ্ছায় হারিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না।